আজকে শুক্রবার, সবার অফিস বন্ধ, কিন্তু কারো কারো অফিস খোলা, কারো কারো কার্যালয়ে যেতে হয়, কারো কারোর কর্মক্ষেত্রে যেতে হয়। বিশেষ করে যারা বাস চালায়, রিক্সা চালায়, হাটে বাজারে কাজ করে, শ্রমিক, বিক্রয় সেবক, নির্মাণ শ্রমিক, তাদেরকে কাজ করতে হয়। তাদের কোনো শুক্রবার নেই। আমরা যেমন অনেক সময় শুক্রবারে কিছু রিল্যাক্স হই। দু একটা নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে আসবো। এবং বেসিক্যালি আমার লাইভে আসার কারণ হচ্ছে প্রখর তীব্র তাপদাহ নিয়ে, এবং সেই সঙ্গে সংশ্লিষ্ট আরও অনেক কিছু বিষয় রয়েছে, মানুষের স্বাস্থ্য সুরক্ষা ইত্যাদি। তো তার আগে এখানে কারোর কোনো সারা শব্দ পাচ্ছি না। এটা বরাবরের মতোই হয়। আমি যখন লাইভে আসি তখন আমার কথা শোনার জন্য অনেকে হা করে থাকেন না। তবে হা করবার মতো একটি খবর যে গত 23 বছরে সুন্দরবনের 42 বাঘ মারা গেছে। 42টি বাঘ মারা গেছে। আপনারা তো বলবেন যে এটা আবার কেমন খবর, 23 বছরে 42টা বাঘ মারা গিয়েছে। তো হয়তো বলবেন যে আসলে বাঘের সংখ্যাই বা কত। যা দেখলাম, বাঘের সংখ্যা হচ্ছে 2018 সালের জরিপ অনুযায়ী 114। তার মধ্যে এই 5-7 বছরের জরিপ এখনও রেজাল্ট আসেনি। একটু উন্নত পদ্ধতি অবলম্বন করে বাঘের সংখ্যা গণনা হচ্ছে। আমরা এর আগে শুনেছিলাম যে 60 কোটি টাকা খরচ হচ্ছে এই বাঘ গুনতে। জানি না কম বেশি, যাই হোক, একটা উন্নত পদ্ধতির মাধ্যমে বাঘ গণনার কাজ চলছে। 2018 সালের হিসেব অনুযায়ী 114। তার মধ্যে বাঘ 23 বছরে মারা গেছে 42টি। এমনিতে সারা বিশ্বে বাঘের 8টি উপপ্রজাতির মধ্যে 3টি প্রজাতি বিলুপ্ত হয়ে গেছে। তার মধ্যে বাংলাদেশ সহ আরও 12টি দেশে বাঘ আছে, রয়্যাল বেঙ্গল টাইগার সহ। তো এই খবরটা খুব হতাশাব্যঞ্জক, দুঃখজনক। সম্প্রতিকালে কয়েকটি বাঘ মারা গেছে, সেটা হচ্ছে হিট স্ট্রোকে এবং নদীতে পানি খেতে এসে মারা গেছে। দু একটা লোকালয়ে ঢুকে গেছে এবং গণপ্রতিনিধিতে মারা গিয়েছে। কিন্তু মানে বেশিরভাগ বাঘই নানামুখী কারণে, বার্ধক্যজনিত কারণে সম্প্রতি শোনা যাচ্ছে হিট স্ট্রোকে বাঘ মারা যাওয়ার মতো ঘটনা আমার মনে হয় ঠিক কিনা জানি না। যদিও প্রচণ্ড তাপদাহ, কিন্তু সুন্দরবন তো গাছের নিচে তো ছায়া, সেখানে হিট লাগার তো কথা না। যাই হোক, এখন এই 114টি বাঘের মধ্যে এই কয়েক বছরে কিছু জন্ম নিয়েছে। হিসাবে যতটুকু পাওয়া গেছে যে 23 বছরে 42টি বাঘ মারা গেছে। অংশ বাঘ সাম্প্রতিককালে হিট স্ট্রোকে মারা গেছে। হিট স্ট্রোকে মানুষ মারা গেছে, সেটা যেমন একটা গুরুত্বপূর্ণ খবর। তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ খবর হচ্ছে কালকে দেখলাম যে 5টি বিভাগে বজ্রপাতে 11 জন মানুষ মারা গেছে। অথচ আমরা কিন্তু গ্রিন পার্টির পক্ষ থেকে বরাবরই বলে আসছি যে আপনারা তাল গাছ লাগান। তাল গাছ বজ্রপাত প্রতিরোধ করে, কিন্তু কারো কোনো কর্ণপাত দেখছি না। আমাদের গ্রিন পার্টির কায়েতপাড়া শাখার পক্ষ থেকে এবার বর্ষায় কিছু তাল গাছের চারা লাগানো হবে মেরা দিয়ে, আশপাশ দিয়ে, এবং সেখান থেকে সেই চারা কায়েতপাড়ায় লাগানো হবে। আপনারা যেখানে যে জেলায় বাস করছেন না কেন, আপনারা তাল গাছ লাগান, বজ্রপাত রোধ করেন, মানুষের অকাল মৃত্যুর হাত থেকে বাঁচান। তো অনেক খবর, এই খবরের মধ্যে নানান রকমের খবর। তার মধ্যে হিট স্ট্রোক, তার মধ্যে বজ্রপাতের মৃত্যু, তারপরে বাঘের মৃত্যুর খবর দিলাম। সবচেয়ে দুঃখজনক আরেকটা খবর রয়ে গেছে, সেটা হচ্ছে যে এই করোনাকালীন সময় থেকে এখন পর্যন্ত এই 5 বছরে স্বাস্থ্য খাতে যত অনিয়ম হয়েছে,
যে অনিয়মের তদন্ত করছে জাতীয় মানবাধিকার কমিশন, সেই তদন্ত 65% করা সম্পূর্ণ করা সম্ভব হয়নি। তারপরে মাত্র স্বাস্থ্য খাতে দুর্নীতির অনিয়মের তদন্ত হয়েছে 35%। 65% এখনও তদন্তই হয়নি। কেউ কেউ বলছে সেখানে অনেক অবহেলা, কালক্ষেপণ, সময়ক্ষেপণ ইত্যাদি অনীহা এই সমস্ত রয়ে গেছে। কার স্বার্থে কী স্বার্থে জানা নেই। আর সেখানে কারা কারা কোন কোন রুই কাতলা আছে, কি আছে। করোনাকালীন সময়ে এবং পরবর্তী 5 বছরের স্বাস্থ্য খাতে অনেক দুর্নীতি হয়েছে, অনেক অনিয়ম হয়েছে, আমরা পত্রপত্রিকার মাধ্যমে যতদূর জেনেছি। কিন্তু সেটার মানবাধিকার কমিশন, জাতীয় মানবাধিকার কমিশন যেটা তদন্ত করবেন, তদন্ত করতে হাঁপিয়ে উঠেছেন। 35% তদন্ত সম্পূর্ণ করেছেন, 65% এখনও তদন্তই করা হয়নি। এই হলো মানুষের স্বাস্থ্য খাতের খবর। আর নতুন নতুন খবর আপনাদের চারপাশে ঘোরাফেরা করছে, আপনারা দেখতে পাচ্ছেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তারপর এই কালকেই সম্ভবত কৃষিমন্ত্রী বললেন যে পেঁয়াজ আসলে আমরা আমদানি করি হলো এই কারণে যে আমাদের দেশে পেঁয়াজ সংরক্ষণের সঠিক ব্যবস্থা নেই। মানে পেঁয়াজ সংরক্ষণ বলতে গুদামজাতকরণ, মানে যেভাবে পেঁয়াজকে সংরক্ষণ করা হয়, পেঁয়াজের সংরক্ষণ অনুকূল যেরকম পরিস্থিতি, যেরকম সিস্টেম, এই সিস্টেমের মধ্যে পেঁয়াজকে রক্ষা করবার জন্য যেটা দরকার আর কি, সেটা নাকি অনেক কম আছে, যার কারণে পেঁয়াজ পচে যাচ্ছে। তা পেঁয়াজ যদি পচেই যায় তাহলে সেই পচার আগেই সেই পেঁয়াজগুলো দেশের বাইরে রপ্তানি করা যায় এবং প্রয়োজনে শেষের দিকে নতুন পেঁয়াজ আসার আগে কিছু আমদানি করা যেতে পারে। কিন্তু আমরা জানতে চাই যে পেঁয়াজ যদি উৎপাদন বেশি হয়ে থাকে, আমাদের যতটুকু চাহিদা তার থেকে উৎপাদন বেশি হয়ে থাকে, তাহলে সেই পেঁয়াজ কেন রপ্তানি নয় এবং পেঁয়াজের সংরক্ষণ করার জায়গা নাই বলে পেঁয়াজ আমদানি করতে হচ্ছে। এরকম যুক্তি কৃষিমন্ত্রী, এরকম যুক্তি আপনারা মানবেন কিনা দায়িত্ব আপনাদের। কেননা আমরা পেঁয়াজ উৎপাদনের স্বয়ংসম্পূর্ণ, তারপরে আমাদের পেঁয়াজ আমদানি করতে হয়। এখানে আমদানি করার জন্য কোনো মধ্যস্বত্বভোগী বা কোনো সিন্ডিকেট কেউ কোনো লাভ করিয়ে নিচ্ছে কিনা দেখার বিষয়। আমরা অনেক সময় আমরা বলে থাকি যে আমরা 4 কোটি টন চাল উৎপাদন করি, তার মধ্যে আমাদের 3,76,00,000 বা এই বছর 4 কোটি, তার মধ্যে আমাদের দেখা যাচ্ছে যে 2,76,00,000 বা 3 কোটি মেট্রিক টন আমরা খাই, 1 কোটি মেট্রিক টন উদ্বৃত্ত, তারপরে আমরা চাল আমদানি করি। সেটা কি একই কারণে কিনা জানি না। তারপরে এবার আমাদের প্রাণী সম্পদ মন্ত্রী বলেছেন যে প্রতি বছর আমাদের কোরবানির পশু, প্রতি বছর কোরবানির পশু আমাদের এবছর যেমন লাগবে 1,30,00,000, তা আমাদের আছে 1,60,00,000। মন্ত্রী বলছেন 1,60,00,000, মানে 30 লক্ষ উদ্বৃত্ত আছে, আমরা আর পশু আমদানি করব না। তো এটা কিন্তু শুনতে ভালোই লাগে, আমাদের 30 লক্ষ উদ্বৃত্ত আছে, আমাদের খামারিরা লাভবান হবে, আমরা পশু আমদানি করব না। কারণ মন্ত্রী রেফারেন্স দিয়েছেন যে গত বছর বিক্রি হয় নাই, অবিকৃত ছিল 19 লক্ষ পশু। সেটা খামারিরা লোকসান করেছে। খামারিদের লোকসান ঠেকানোর জন্য এবার মন্ত্রী সাহেব বলেছেন যে এবার আমরা কোনো আমদানি করব না। কিন্তু এমন হয় কিনা সম্ভবত দেখা যাবে যে চোরাই পথে যদি ঠেকানো না যায়। মন্ত্রী বলেছেন যে গরুর পরিবহন, চাঁদাবাজি ইত্যাদি চাঁদাবাজি রোধ করার জন্য আমরা চেষ্টা করব। সেটা যেমন চেষ্টা করতে হবে, পাশাপাশি এটাও খেয়াল রাখতে হবে যেন চোরাই পথে গরু না আসে। চোরাই পথে গরু আসলে কিন্তু আমার খামারিরা আবার মার খেয়ে যাবে। কারণ
মোটামুটি 30 লক্ষ উদ্বৃত্ত বলা হয়েছে, সেখানে কম বেশি কিছু আছে, যেটা উনি মেনশন করেছেন যে আমাদের চাহিদা 1,20 থেকে 30। যদি 1,20 থেকে 30 হয়, আর আমাদের যদি থাকে 1,60,00,000, তাহলে সেটা 30-40-এর মধ্যে আর কি আমাদের উদ্বৃত্ত থাকার কথা। কিন্তু তার উপরও যদি বাইরে থেকে আমদানি হয়, বা আমদানি তো করবেন না বলে ওয়াদা করেছেন মন্ত্রী, কিন্তু যদি চোরাই পথে আসে বা অনিয়মতান্ত্রিকভাবে আসে, কিংবা শেষ কাটালে যদি আবার আমদানি হয়, তাহলে কিন্তু আমাদের খামারিরা গতবার যে লস করেছে এবার আরও বেশি লস করবে, এবং লোকসানের ভার তারা সইতে পারবে কি না কে জানে। যাই হোক, আমি বিভিন্ন বিষয়ে মাঝে মাঝে আসার চেষ্টা করি লাইভে, কিন্তু মানে দিনে এবং রাতে কোনো সময় ঠিকঠাক মতো সময় পাওয়া যায় না। সময় পাওয়া গেলেও হয়তো অডিয়েন্স পাওয়া যায় না। আর যতই গুরুত্বপূর্ণ বিষয় হোক না কেন, একটা বিষয় আমার চোখ পড়েছে, নগদের অ্যাড করতে গিয়েছিল জায়েদ খান এবং সাকিব আল হাসান। সেখানে সাকিব আল হাসানকে জায়েদ খান বলছে যে আপনাকে আমি দেখেছি, আপনার সঙ্গে আগে খেলেছি। সাকিব আল হাসান পাত্তা দিচ্ছেন না এবং নাচেনার ভান করছেন। এক সময় উঠে যাচ্ছিলেন, যখন মাথার উপরে একটা কাকের ডাক শুনতে পেলেন সাকিব আল হাসান, হয়তো কোনো অশুভ লক্ষণ লক্ষ্য করেছে কিনা যায় না, আমি একটা দেখলাম যে যখন সাকিব আল হাসান উঠে যাচ্ছে, তখন জায়েদ খান তার পিছু নিয়ে বলছে যে প্লিজ একটা সেলফি তুলেন, একটা সেলফি তুলেন। তা সেলফি তুলতে রাজি হলেন অবশেষে সাকিব আল হাসান, এবং সেই সেলফি তুলে ফোনটি পানিতে ফেলে দিলেন। যদিও ওই শুটিং করার ভিডিও আমি দেখেছি যে এটার নিচে একটা তোষক পাতা ছিল, এবং তোষকের মধ্যে ফোনটি ফেলেছে যাতে ফোনটা ভেঙে না যায়। কিন্তু যখন ফাইনালি এটা প্রচার হয়, তখন আর তোষক দেখানো হয়নি, ক্যামেরা এমনভাবে সেট আপ করা হয়েছে, বা পরবর্তীতে আর একটা কিছু একটা পানিতে নিক্ষেপ করে দৃশ্যটাকে চিত্রায়ন করা হয়েছে। এবং জায়েদ খান তখন লাফ দিয়ে পানিতে পড়ে বলল আমার ফোন, আমার ফোন। আর সাকিব আল হাসান বলতে লাগলো যে না, ফোনটা এখানে পড়ছে, ওখানে না। যাক, সব মিলে যে অ্যাড দিল নগদ, আমি এই অ্যাডের মধ্যে থেকে, আমি এই বিজ্ঞাপনের মধ্যে থেকে কোনো কিছু শিক্ষা পেলাম না। নগদ, আপনারা জানেন যে বিকাশের বিকল্প আর একটা আর্থিক প্রতিষ্ঠান নগদের টাকা পয়সা লেনদেন মোবাইলের মাধ্যমে হয়, অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে হয়। তাহলে এই বিজ্ঞাপনে অ্যান্ড্রয়েড ফোনটা পানিতে ফেলে দিয়ে সাকিব আল হাসান কী বোঝাতে চাইলেন, আর বিজ্ঞাপনদাতা কী বোঝাতে চাইলেন, আর এই নগদ কোম্পানি কী বোঝাতে চাইলেন, আমি আসলে ঠিক বুঝতে পারলাম না। প্রথম বেশ কিছুদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হচ্ছিল যে সাকিব আল হাসান তার রীতি অনুযায়ী, তার নেচার অনুযায়ী সে রাগ করে পানিতে ফেলে দিয়েছে জায়েদ খানের ফোন, ইত্যাদি। পরে দেখা গেলো যে না, শুটিং ছিল, এবং শুটিংয়ের নিয়ম মোতাবেক ফোনটাকে রক্ষা করার জন্য নিচে একটা তোষক পাতা ছিল, তাও দেখলাম। পরবর্তী যখন মানে পূর্ণাঙ্গ বিজ্ঞাপনটি দেখলাম, তখন দেখলাম যে হ্যাঁ না, এটা উপর অংশে নিচের অংশে কেটে রাখা হয়েছে, তোষক দেখানো হয়নি, মোবাইলটা দেখানো হচ্ছে পানির মধ্যে ফেলে দিয়েছে। তো ঠিক আছে, কেন বা সাকিব আল হাসান পানির মধ্যে ফেলে দিল? সেজন্য ক্রিকেট খেলোয়াড় এখন তাই নয় বটে, উনি একজন জনপ্রতিনিধি, ওনার কাছ থেকে মানুষ শিখবে। একজন জনপ্রতিনিধি, উনি একজন সংসদ সদস্য, উনি শুধু এখন ক্রিকেটার নন। অতএব তার আচরণের মধ্যে যদি সৌজন্যতা বোধ না থাকে, এটা তো এই বিজ্ঞাপন চিত্রে থেকে ফুটিয়ে তোলা হয়েছে, তার আচরণের সঙ্গে সঙ্গতি রেখেই একজনের গোয়ার তুমি। কিন্তু তার এই আচরণটাকে এই বিজ্ঞাপনের মধ্যে ফুটিয়ে তুলে একজনের মোবাইল ফোন, তাও সোনার পাত দিয়ে মোড়ানো, সে বলছিল একটা অ্যান্ড্রয়েড দামি মোবাইল ফোনকে সে পানির মধ্যে ফেলে দিল, বা বিজ্ঞাপন সংস্থা সেটা করলো, কিংবা নগদ আর্থিক প্রতিষ্ঠানও সেটাকে অ্যাপ্রুভ করলো, বা সেই রকমটাকে বিজ্ঞাপন তৈরি করলো পানিতে ফেলে দিয়ে, এবং খুঁজতে লাগলো
লাফ দিয়ে পানিতে জায়েদ খান, এবং সাকিব আল হাসান বললো যে না এখানে পড়ছে। মানে এটা চিত্রায়ন করার সময় দেখা গেছে যে সাকিব আল হাসান থেকে পড়ে গেছে, ছুঁড়ে ফেলে দিচ্ছে, ঠিক এই বক্তব্যটা ঠিক না। কিন্তু এমন আনাড়ি কায়দায় সাকিব আল হাসান মোবাইল ফোনটা ফেলেছে, এটা বোঝাই গেছে ইচ্ছে করে ফেলে দিচ্ছে। মানে এটার একটা পরিচালনটা সুন্দর হয়নি। এটা এমন কায়দা করে ফেলতে পারতো যাতে মনে হতো যে এটা হাত থেকে ফসকে পড়ে গেছে, কিন্তু সেই চিত্রায়নটা ওভাবে হয়নি। স্পষ্টতই বোঝা গেছে যে সে ফোনটা ইচ্ছা করে ছেড়ে দিয়েছে, কিন্তু পরবর্তীতে এটা চিত্রায়ন করা হয়েছে যে ফোনটা পানিতে পড়ে গেছে। তার মানে এটুকু বোঝা যায় যে সাকিব আল হাসান ইচ্ছা করে পানিতে ফেলে দিয়েছে, ছুটে পড়ে যায়নি, ফসকে পড়ে যায়নি, ইচ্ছাকে পানিতে ফেলে দিয়েছে। কিন্তু এই যে ফোনটা পানিতে ফেলে দেওয়া হলো, স্বর্ণ পাত মোড়ানো ফোন, এটার মধ্যে এই নগদের বিজ্ঞাপনে এই মেসেজটা কি গেল, এটা কিন্তু জানা খুব জরুরি। আপনাদের কারো জানা থাকলে আমাকে জানাবেন। আজকে শুক্রবার, জুম্মা দিন, আপনারা সবাই গোসলে আছেন, বাথরুমে ব্যস্ত আছেন, নামাজে যাবেন, আমিও যাব। কিন্তু আমার এই প্রশ্নটা আপনাদের কারো জানা থাকলে আপনারা একটু সময় যখন পাবেন, যখন আমার লাইভটা দেখবেন, আমাদের একটু কমেন্ট বক্সে জানাবেন যে এটাতে এই বিজ্ঞাপনে, নগদের এই বিজ্ঞাপনে কী বোঝাতে চাইলেন। এটা কি জাতির উদ্দেশ্যে কোনো লেসন, শিক্ষামূলক কিছু, নাকি এটা ওই জায়েদ খানের পাকনামি দেখানো হলো এবং সাকিব আল হাসানের গর্তমি দেখানো হলো? এটা একটা জানার বিষয়। তো সেজন্য আমি আজকে আমার লাইভ এখানে শেষ করবো। চারিদিকে আজানের প্রতিধ্বনি শুনতে পাচ্ছি। 114টা বাঘ আছে 18 সালের জরিপ মোতাবেক, তার মধ্যে দেখানো হচ্ছে 23 বছরে 42টি বাঘ মারা গেছে, নানান কারণে মারা গেছে, সাম্প্রতিককালে হিট স্ট্রোকে মারা গেছে, সেই খবর বললাম। সারা বিশ্বে 8 প্রজাতির বাঘ, তার মধ্যে 3 প্রজাতির বাঘ বিলুপ্ত হয়ে গেছে। এরই মধ্যে বাংলাদেশ সহ 12টি দেশে বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার সহ অন্যান্য বাঘ আছে। এই বাঘকে রক্ষা করতে হলে আমাদেরকে ব্যবস্থা নিতে হবে। সেই ব্যবস্থা সুন্দরবন কর্তৃপক্ষ, বাংলাদেশের বন কর্তৃপক্ষ নিয়েছে। তারপরেও এটা আশঙ্কাজনকভাবে কমেছে, যেহেতু 114টা বাঘের মধ্যে 42টা বাঘ মারা গেছে, তার মধ্যে এই তো 5-7 বছর কিছু জন্মগ্রহণ করেছে। যাই হোক, বাঘ রক্ষা করাই বন রক্ষা করার মতো। বন রক্ষা করা মানে পরিবেশ রক্ষা করা, পরিবেশ রক্ষা করা মানে আমাদের জীবন রক্ষা করা, এই তীব্র তাপদাহ থেকে রক্ষা করা। সেজন্য আপনাদেরকে এই তীব্র তাপদাহের খবর সঙ্গে বাঘের মৃত্যুর খবরটা সংযুক্ত করলাম। সেই সাথে তাল গাছ লাগাতে হবে। গ্রিন পার্টির পক্ষ থেকে সবাইকে বলছি, আপনারা অরতে তাল গাছ লাগান। তাল গাছ বজ্রপাত প্রতিরোধ করে। গতকাল 5টি বিভাগ সহ মোট বজ্রপাতে 11 জন মারা গেছে। এটা দুর্ভাগ্য, দুঃখজনক ঘটনা। এটা পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না। আপনারা বৃষ্টি হবার আগে বজ্রপাতের সময় সাবধানে রাস্তা চলাফেরা করবেন। মনে রাখবেন, একটু সতর্কতা, একটু সাবধানতা আপনার জীবনকে রক্ষা করতে পারে। আজকে মতো লাইভ এখানে শেষ করবো। আমার লাইভ যদি প্রসঙ্গত আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমি বিভিন্ন ইস্যু নিয়ে আপনাদের সামনে আসব। আর যদি আপনাদের ভালো লাগে, একটু লাইক কমেন্ট দিবেন। বোঝেনি তো, মান সম্মানের একটা ব্যাপার আছে একটা। কত মানুষ যারা বিশেষ করে নারী সম্প্রদায়, তারা যায় কিছু বলে, কিছু কি করে, কান্দে, একটু হাসে। এখানে লাইভ আর লাইকের বন্যা, এখানে ভিউজ অনেক বেশি। মানুষ এখন পাগলা সিমের হয়ে গেছে। মানুষ ভালো কিছু শুনতে চায় না। মানুষ এই আবল তাবল বিষয়ের উপরে ঘন্টার ঘন্টা লেগে থাকে। আমি চাই যে না, প্রত্যেকেই, নারী হোক পুরুষ হোক, আমি কোনো বৈষম্য করতে চাই না। প্রত্যেকের উচিত বিষয়নিষ্ঠ কথা বলা, এবং যেটা বিষয়ভিত্তিক, যেটা আসলে মানুষের জন্য কাজে লাগবে, যে সংবাদগুলো আমাদের জন্য কাজে লাগবে, যা থেকে আমরা শিক্ষা নিতে পারবো। তাই আমি ভিউয়ার্সদেরকে বলছি, শুধু নারীদেরকে আপনারা ভিউ করবেন না, আমাদেরটা একটু দয়া করে ভিউ করেন। যদি ভালো না লাগে কানের মধ্যে তোলা দিয়ে রাখেন, তাও ভালো। কিন্তু এটা দরকার, এই জন্য দরকার যে আমাদের ফেসবুক থেকে মনিটাইজেশন করা দরকার। মনিটাইজেশন হলে এখানে বিজ্ঞাপন আসবে, কিছু আয় উন্নতি হলে সেটা আমরা জনস্বার্থে গরিবের পিছনে খরচ করতে পারবো। অনেকে লরি ঠান্ডা পানি খাওয়াচ্ছেন, আমি 1-2 বোতল খাওয়িয়েছি। এবং প্রখর রৌদ্রতাপের মধ্যেও আমি মাঠে ছিলাম, এখনও আছি। কালকে একটু বৃষ্টিপাত হয়েছে, সবগুলো জেলা হয়নি, তো মোটামুটি ঢাকা শহরে একটু ঠান্ডা হয়েছে। তো প্রশ্ন এসেই গেছে, বৃষ্টি হলে কি ঠান্ডা হবে কিনা? না,
সূর্য আসলে মৌসুমিগত কারণে একটু নিচে নেমে গেছে, যে কোনো প্রখর রৌদ্রতাপ পাঠাচ্ছে। তো একদিন বৃষ্টি হতে সূর্য উপরে উঠে গেছে এই কথা ঠিক না, সূর্য তার জায়গায় আছে, সময় লাগবে, ক্যালেন্ডারের পাতা ঘুরতে ঘুরতে সূর্য একটু উপরে উঠবে। অতএব আপনারা আপনাদের আগের নিয়মে বাইরে যখন বেরোবেন, আমি চিফ হিট অফিসারের সুরে বলতে চাই, আপনার সাথে কালো চশমা রাখবেন, ক্যাপ রাখবেন, ব্যাগে পানি রাখবেন, এবং যে ফ্যান নিয়ে ঠাট্টা রসিকতা করা হচ্ছিল সেই ফ্যান, চার্জেবল ফ্যান কিন্তু ছোটো সাইজের পাওয়া যায় 200, 400, এখন দাম বেড়ে 500 হয়ে গেছে, সেগুলো আপনাদের ব্যাগে রাখতে পারেন। এখানে ঠাট্টা করার, ট্রল করার কিছু নাই। হয়তো বাসে বসে আছেন, সেই ফ্যানটা একটু মুখমণ্ডলে লাগাবেন। মনে রাখবেন একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ হয়ে গেছে, সেটা হচ্ছে যে এই যে হিট স্ট্রোকে মানুষ কেন মরে, তার আগে আপনাদেরকে বলি যে মানুষের আমার ধারণা মতে রৌদ্রতাপ আরও 50 পর্যন্ত 60 পর্যন্ত সহ্য করার ক্ষমতা আছে, কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনি রৌদ্রতাপটা কীভাবে অতিক্রমণ করছেন। আপনাদের চোখ খোলা রাখেন, চোখ খুব স্পর্শকাতর এবং নরম জায়গা, সেখান দিয়ে রৌদ্রতাপ ঢুকে আপনার মস্তিষ্কে প্রবেশ করবে এবং হিট স্ট্রোক হবে। অতএব আপনার প্রথম শর্ত হচ্ছে কালো চশমা পরতে হবে। আমি এই প্রখর রৌদ্রে রাস্তায় জরিপ করে দেখেছি 2 থেকে 3% লোকও কালো চশমা পরে রাস্তায় হাঁটেন না। কালো চশমা পরেনি না, কিন্তু এই কালো চশমার দাম খুবই কম, গুলিস্তানে ফুটপাতে পাওয়া যায়, অনেক চশমার দোকানেও পাওয়া যায়, ডিসকাউন্ট দিচ্ছে অনেকে, কিন্তু কালো চশমা কারো চোখে নেই। তাহলে চোখ দিয়ে তো এই তাপমাত্রা ঢুকবেই। মাথায় ক্যাপ নেই, মাথায় ক্যাপ না থাকলে রৌদ্রের তাপ মাথা গরম করে দেবে। তো মেন রৌদ্রের তাপটাকে মাথাকে ঠেকাতে হবে, মাথা এবং চোখ, সেজন্য আপনাকে ক্যাপ পরতে হবে। এবং ব্যাগে পানির বোতল রাখতে পারেন, 1 বোতল পানি বাসা থেকে নিয়ে আসলেন, এটা একটু খাইলেন, শরীরে পানির শূন্যতা তৈরি না হয়। পাশাপাশি ছোট ফ্যান যদি সম্ভব হয়, চার্জেবল ফ্যান ব্যাগে রাখেন। নারীদেরকে রাখা আরও বেশি সহজ, তারা বেশি বেশি ব্যাগ ব্যবহার করেন। পুরুষরাও কাঁধে একটা সাইড ব্যাগ রাখতে পারেন যেখানে ফ্যান থাকবে। ধন্যবাদ। হিট স্ট্রোকে আরেকটি মানুষের জন্য মারা না যায়, সেটা যেমন আমাদের চাওয়া গ্রিন পার্টির পক্ষ থেকে, বজ্রপাতেও যেন একটি মানুষও না মারা যায়, তার জন্য বেশি বেশি তাল গাছ লাগাতে হবে এবং বজ্রপাতের সময় একটু সাবধানে চলাফেরা করতে হবে। আর সেই সাথে আর অন্যান্য বিষয়গুলো আসবে। চিকিৎসা খাতে যে অবহেলার কথা বলা হয়েছে, চিকিৎসার অভাবে, সঠিক চিকিৎসার অভাবে কত মানুষ মারা গেছে, সেই জন্য নিয়ে আর একদিন আমরা আসবো। দুঃখজনক ঘটনা হচ্ছে চিকিৎসা খাতে অনিয়মের তদন্ত, সেটাই এই 5 বছরে 65% করা সম্ভব হয়নি। এটা দুঃখজনক, লজ্জাজনক, এবং এটা আমাদের মানব জাতির, বাংলাদেশের সাধারণ মানুষের জীবনের জননিরাপত্তার জন্য কত বড় হুমকি, সেটা একটু চিন্তা করলেই আপনারা বের করতে পারবেন। আমি সচরাচর লাইভে আসি না, কারণ আমার চেহারা অত ভালো না। তারপরে ইদানিং আমি বার্ধক্যে এসেছি, আমার মুখে অনেক জায়গায় ভাঁজ পড়ে গেছে। আমার এক ফ্যান ফলোয়ার্স অনেকে হয়তো ভাবতে পারে যে ব্যাটা বুড়া হয়ে গেছে, খুব কম লাইভে আসি, কিন্তু এখন দেখতে পাচ্ছি যে লাইভে আমাকে আসতেই হবে, কারণ নতুন নতুন কিছু খবর নিয়ে আপনার সামনে আসতেই হবে। কারণ এত বেশি অন্যায়, এত বেশি অবিচার চারিদিকে স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। আমি রাজু আহমেদ খান, চেয়ারম্যান গ্রিন পার্টি। এখনই হয়তো আজান শব্দ পাচ্ছি, আর আমারও প্রস্তুতি নিতে হবে। আপনার সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।